আজকে ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো লিনিয়ার প্রোগ্রামিং এর গ্রাফিক্যাল মেথড। তো গ্রাফিক্যাল মেথডে যাওয়ার আগে আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর মিনিংটা একটু জেনে নিই। লিনিয়ার প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝবো? লিনিয়ার প্রোগ্রামিং ইজ এ মেথড অর টেকনিক অফ ডিটারমাইনিং অ্যান অপটিমাম প্রোগ্রাম অফ ইন্টারডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিস ইন ভিউ অফ অ্যাভেলেবল রিসোর্সেস। লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কি করি? এটা এমন একটা পদ্ধতি বা টেকনিক যেখানে আমরা অপটিমাম প্রোগ্রাম, দুটো ইন্ডিপেন্ডেন্ট, দুটো ডিপেন্ডেন্ট, একটা একটার উপর ডিপেন্ড করে এরকম অ্যাক্টিভিটিস যখন আমরা করতে যাই অ্যাভেলেবল রিসোর্সের মাধ্যমে, তখন আমাদের অপটিমাম প্রোগ্রাম যেটা আসে সেটা নির্ধারণ করাটাই হলো লিনিয়ার প্রোগ্রামিং এর মূল কাজ। হ্যাঁ, ইন আদার ওয়ার্ডস ইট ইজ এ টেকনিক অফ অ্যালোকেটিং লিমিটেড রিসোর্সেস ইন অ্যান অপটিমাম ম্যানার সো অ্যাজ টু স্যাটিসফাই দ্য লজ অফ সাপ্লাই এন্ড ডিমান্ড ফর দ্য ফার্মস প্রোডাক্টস। অর্থাৎ এটা হলো এমন একটা টেকনিক যেখানে আমরা লিমিটেড রিসোর্স যেটা আছে, আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা যে মেথডটা অ্যাপ্লাই করি। আমাদের লজ অফ সাপ্লাই এবং ডিমান্ড ফলো করে আমরা একটা ফার্মের, যেমন ধরেন আমরা ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করা, ম্যাক্সিমাম প্রফিট করা, ম্যাক্সিমাম প্রোডাকশনে যাওয়া, মিনিমাম কস্ট, মিনিমাম ওয়েস্টেজ, যেগুলো করা হলো আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এর কাজ। সো অপটিমাম অ্যালোকেশন অফ রিসোর্সেস এন্ড অবটেইনিং এ পার্টিকুলার অবজেক্টিভ। একটা পার্টিকুলার অবজেক্টিভকে আমরা অ্যাটেইন করার জন্য কিন্তু এই লিনিয়ার প্রোগ্রামিংটা ব্যবহার করি। যেমন ধরেন এই যে কস্ট মিনিমাইজেশনের কথা বললাম, প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা বললাম। হ্যাঁ, এখানে আমরা দুই ধরনের পাবো অপটিমাইজেশন। ওয়ান পার্ট অফ অপটিমাইজেশন ইজ ম্যাক্সিমাইজেশন, আর একটা হলো মিনিমাইজেশন। তো দুটো উদাহরণ আমরা এখানে দেখতে পারি, একটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন, একটা হলো কস্ট মিনিমাইজেশন। এখন when there are alternative uses of resources, so আমরা আমাদের এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ম্যাটেরিয়ালস, মেশিন এগুলোকে এখানে দেখা যাবে উপজীব্য হিসেবে ব্যবহার করব বা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করব। আমি এখানে মূলত একটু একটা জেনারেল লিনিয়ার প্রোগ্রামিং একটা প্রবলেম দেখি। যেমন z be a linear function, আমরা এগুলো যখন একটা ম্যাথ করব তখন এই জিনিসগুলো আরো পরিষ্কার হবে। আপাতত আমরা একটা ফর্মুলেশন দেখে নিই, আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিংকে কিভাবে ফর্মুলেশন করব। যেমন z c1 x1 c2 x2, এই c1 c2 এগুলো হলো সবগুলো কোএফিশিয়েন্ট সহগ, x1 x2 এগুলো হলো ভেরিয়েবল। হ্যাঁ, এটা মেশিন হইতে পারে, এটা লেবার হইতে পারে, এটা ক্যাপিটাল হইতে পারে। তো যাই হোক, ওখানের মধ্যে কিছু কনস্ট্যান্ট থাকবে আর কিছু থাকবে ওখানে কনস্ট্রেন্টস। আমরা এখানে একটা দেখি, এখানে যখন আমরা করতে যাব তখন একটা, আচ্ছা এই যেমন আমাদের অবজেক্টিভ ফাংশন ধরেছি, আমাদের অবজেক্টিভ কি? ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট ধরে নিলাম যে আমি ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট বা মিনিমাইজেশন অফ কস্ট করব। তখন আমি কি করলাম? z c1 x1 c2 x2 cn xn করলাম। ওখানে আমাদের কনস্ট্রেন্ট থাকবে কিছু, কনস্ট্রেন্টগুলো কি? সীমাবদ্ধতা। যেমন আমি বলছি মেশিন 1 ইউজ করব, মেশিন 2 ইউজ করব, কিন্তু সীমাবদ্ধতা কি দিলাম? যে মেশিন 1টা আপনি একদিনে সর্বোচ্চ 10 ঘন্টা ব্যবহার করতে পারবেন, মেশিন 2টা আপনি একদিনে সর্বোচ্চ 8 ঘন্টা ব্যবহার করতে পারবেন, আবার সপ্তাহে আপনি সর্বোচ্চ 6 দিন মেশিন চালাতে পারবেন। এই যে নানান ধরনের সীমাবদ্ধতা সিস্টেম মানে করে দিলাম, নির্ধারণ করে দিলাম, ওগুলা হলো কনস্ট্রেন্টস। এই যে ইনইকুয়ালিটিস থাকবে, সর্বোচ্চ 8 ঘন্টা, সর্বোচ্চ 10 ঘন্টা, সর্বোচ্চ 5 দিন, সর্বোচ্চ 7 দিন, এগুলো হলো আমাদের ইনইকুয়ালিটিস, যেগুলোকে আমরা এই জেনারেল লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে, প্রোগ্রামিং ফর্মুলেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট হিসেবে দেখব। আর এখানে একটা জিনিস দেখবো আমরা, ফিজিবল সলিউশন। ফিজিবল সলিউশনটা হলো আমরা ওই যে বললাম অপটিমাম সলিউশনে যাব, ম্যাক্সিমাম প্রফিট বা মিনিমাম কস্ট কোন জায়গাটাই আছে, ওই এরিয়াটাকে আমরা বলছি ফিজিবল এরিয়া। আমরা যখন একটা ম্যাথ দেখবো তখন জিনিসগুলো বুঝতে পারবো। আপাতত একটু সাধারণ ধারণা দিচ্ছি, আমি প্রবলেমটা যখন ম্যাথ আকারে দেখাবো তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। Any solution to a general LPP which satisfied the non-negative restrictions of the problem called feasible solution to the general LPP. এখন ওই ফিজিবল সলিউশন গুলোর মধ্যে থেকে একটা অপটিমাম সলিউশন বের হবে। ফিজিবল সলিউশন অনেকগুলো থাকবে, ওখান থেকে আমরা একটা অপটিমাম সলিউশন পাবো। Any feasible solution which optimizes, suppose minimizes or maximizes the objective function general LPP is called an optimum solution to the general LPP. আমরা কি করব? তখন ওখানের মধ্যে থেকে যেই মানটা নিলে আমার মিনিমাম কস্ট আসবে, ফিজিবল সলিউশনে হয়তো একাধিক পয়েন্ট আমি পাচ্ছি, ওই একাধিক পয়েন্টের মধ্যে কোন পয়েন্টের মধ্যে আমার সবচেয়ে কম কস্ট আসে
কিংবা সবচেয়ে বেশি প্রফিট আসে, সেটা যখন আমরা পেয়ে যাব সেটাকে আমরা বলছি অপটিমাম সলিউশন। ফিজিবল সলিউশন মধ্যে হলো এইগুলো সবগুলো সলিউশন পসিবল সলিউশন গুলোকে আমরা বলছি ফিজিবল সলিউশন। এখন আমরা যখন গ্রাফিক মেথডে যাব, আমরা একটু গ্রাফিক মেথডের একটা ধারণা নিয়ে নিই, তারপর আমরা স্টেপ বাই স্টেপ যাব। গ্রাফিক মেথডের ক্ষেত্রে আমরা কি করব, একটা প্রবলেমের প্রথমে ফর্মুলেশন করব, একটা অ্যাপ্রোপ্রিয়েট লিনিয়ার প্রোগ্রামিং এর প্রবলেম নিব, ওটাকে ফর্মুলেশন করব। ফর্মুলেশন করার পরে কনস্ট্রাক্ট দ্য গ্রাফ ফর দ্য প্রবলেম অ্যাজ ফলোস। ওইটার উপর ভিত্তি করে আমি একটা গ্রাফ আঁকবো। এই যে আমরা এখানে গ্রাফ আঁকছি, এই যে আমি এখানে একটু পরে দেখাবো, আমি এক্সেল শিটে করে রেখেছি, আমি এটা আবার আপনাদের সামনে আবার করেও দেখাবো এই জিনিসটা, তো আমরা সবাই একটু খেয়াল করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ফিজিবল সলিউশন, ঠিক আছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গ্রাফ, এই গ্রাফটা কিন্তু আমি আঁকবো গ্রাফিক্যাল মেথডে, ফর্মুলেট দি অ্যাপ্রোপ্রিয়েট এলপিটি। এই যে দেখেছেন, এইখানে হলো ফর্মুলেট এলপিটি করছি, এইটা আমার হলো অবজেক্টিভ ফাংশন, এটা আমার অবজেক্টিভ ফাংশন, এগুলো হলো আমার কনস্ট্রেইনটস। আমি এগুলো যখন একটা অঙ্ক করাবো তখন এই জিনিসগুলো আরো একটু সুন্দর করে বুঝাবো। আপাতত একটু দেখে রাখি, এই জেডটা হলো আমার ম্যাক্সিমাইজেশন করবো, যেহেতু এখানে আমি একটা প্রফিটের অঙ্ক নিয়েছি। তো এই ফর্মুলেশন হলো এই তিনটা হলো ফর্মুলেশন করেছি। আমি মেশিন আওয়ার কনস্ট্রেইন 1 কনস্ট্রেইন 2, এরপরে কনস্ট্রাক্টেড গ্রাফ, এই গ্রাফ আঁকবো। গ্রাফ আঁকলাম, গ্রাফ আঁকার পরে দেখা যাবে এদের মধ্যে কমন এরিয়া কোনটা, কমন এরিয়া ফিজিবল সলিউশন। যেমন এখানের মধ্যে আমার কমন এরিয়া হলো এটা, এখানের মধ্যে আমার কমন এরিয়া হলো এই অংশটা, ঠিক আছে। এটা হলো আমার এখানে ফিজিবল সলিউশন এরিয়াটা। কনস্ট্রাক্টিং দ্য গ্রাফ অফ দ্য প্রবলেম অ্যাজ ফলোস, এরপরে কি করব, এরপরে আইডেন্টিফাই দি ফিজিবল সলিউশন। এই যেমন এই ম্যাথের ক্ষেত্রে আমরা ফিজিবল সলিউশন দেখতেছি, এই একটা পয়েন্ট ফিজিবল সলিউশন পাচ্ছি, এই একটা পয়েন্টে ফিজিবল সলিউশন পাবো, এই পয়েন্টে পাবো, যেখানে ছেদ করেছে ওখানে, এখানে পাবো, এখানে পাবো, আবার এখানে আছে 0 0। এইগুলো সবগুলো হলো আমার ফিজিবল সলিউশন। এখানের মধ্যে অনেকগুলো সলিউশন আমি পাচ্ছি। আমার ফিজিবল সলিউশন হলো এই কমন এরিয়াতে যা যা আছে তা, কমন এরিয়াতে কে কে আছে, এই যে দেখতে পাচ্ছি এটা। এখানে আমি যদি ফরম্যাট ডেটা সিরিজ, জিরো 32, এটা আবার এখানে দেখেন, এখানে মতো আমি কয়টা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি 0 0, এখানে হলো 0 32, এখানে একটা পয়েন্ট পাবো 20 এবং 20, এখানে পয়েন্ট পাচ্ছি 35 0। এই চারটা হলো আমার এখানে ফিজিবল সলিউশনের পয়েন্ট। এখন এই চারটার মধ্যে কোনটাতে অপটিমাম সলিউশন আছে সেটা আমাকে দেখতে হবে, সেটাতে আমি যাবো, কিন্তু এই পুরো অংশটাই হলো আমার ফিজিবল সলিউশন। এখান থেকে শুরু করে আমি একটু দেখাই, আমি অঙ্কের মধ্যে তো আরো সহজ করে বুঝাবো, আপাতত একটা ধারণা দিই। এইখান থেকে ধরলাম এইটা, এইটুকু, এইটুকু, এই অংশটা পুরোটাই হলো আমাদের কি ফিজিবল সলিউশন। এই অংশটা পুরোটাই হলো আমার একটা ফিজিবল সলিউশন, অর্থাৎ এর মধ্যে আমার অপটিমাম সলিউশন আছে। আইডেন্টিফাই দি ফিজিবল রিজিয়ন দ্যাট স্পেস হুইচ স্যাটিসফাইজ অল দি কনস্ট্রেইন্ট সাইমালটেনিয়াসলি, ধারাবাহিকভাবে সবগুলো কনস্ট্রেইন্টকে ফুলফিল করে। ফর লেস দ্যান অর ইকুয়াল টু অর লেস দ্যান কনস্ট্রেইন্ট, দিস ইজ জেনারেলি দ্য রিজিয়ন বিলো দিস লাইনস। লেস দ্যানের ক্ষেত্রে বা ইকুয়াল টুর ক্ষেত্রে আমাদের, লেস দ্যানের ক্ষেত্রে আমরা কনস্ট্রেইন্ট গুলো বিলো হয়, লাইনের বিলো হয়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি বিলো লাইন হচ্ছে, এই বিলো লাইন হচ্ছে। বাই চুজিং এ কনভেনিয়েন্ট প্রফিট অর কস্ট ফিগার, এখানের মধ্যে থেকে আমি প্রফিট বা কস্ট ফিগার নিব, নিয়ে ড্র এন আইসো প্রফিট লাইন বা আইসো কস্ট লাইন। এই যে দেখছেন এই লাইনগুলো ড্র করেছি, ডাউনওয়ার্ড কার্ভ, দুটো ডাউনওয়ার্ড কার্ভ, এগুলো কিন্তু কস্ট লাইন, দুটোই কিন্তু কস্ট লাইন বা প্রফিট লাইন। এখানে হবে আইসো কস্ট বা আইসো প্রফিট লাইন বলি আমরা। এরপর আসুন মুভ দিস আইসো প্রফিট আর আইসো কস্ট লাইন প্যারালাল টু ইটসেলফ ফার্দার ফ্রম দ্য অরিজিন আনটিল অ্যান অপটিমাম সলিউশন ইজ ডিটারমাইন্ড। আমরা এগুলো করতে থাকবো। এখানে মাত্র দুটো ইকুয়েশন আছে বা দুটো কনস্ট্রেন্ট আছে বলে এখানে দুটো লাইন পেয়েছি, যদি আরো কনস্ট্রেন্ট থাকতো তাহলে আরো আমরা এখানে লাইন পেতাম। তা আমরা এখন একটা অঙ্কে চলে যাই, আমরা একটা ম্যাথ যখন দেখবো তখন জিনিসটা আর একটু সহজ হয়ে যাবে। আপাতত যেটুকু একটা সাধারণ ধারণা দিয়েছি, একটা ম্যাথ করলে জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। আমরা একটু ম্যাথটা দেখি, আমাদের বইয়ের লিনিয়ার প্রোগ্রামিং পেজ নাম্বার 16 এ আছে এটা। সবাই লিনিয়ার প্রোগ্রামিং পেজ নাম্বার 14, সবাই একটু 14 এ চলে যায়, এলপি 14। সবাই কি পেজ নাম্বারটা পেয়েছি কিনা একটু দেখেন, এলপি 14 এক্সাম্পল 6। মাহি আপনি কি এটা পেয়েছেন? কি পেজটা পাওয়া গেছে কিনা একটু দেখেন তো স্যার। কত নম্বরটা? এক্সাম্পল 6 পেজ নাম্বার এলপি 14।
স্যার আপনি দিছি তো এলপি 14 না আমি বলছি না, আপনারা বইয়ে পাচ্ছেন কিনা একটু দেখেন। জি স্যার পাইছি। আচ্ছা ঠিক আছে, স্যার পাইছি। জি আমি এখন দেখছি, একটু প্রশ্নটা একটু পড়ে শুনুন। হ্যাঁ, ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারার্স, আমরা এখন সরাসরি লিনিয়ার প্রোগ্রামিং ম্যাথসে চলে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত যে আলোচনা করেছি তাতে যদি কেউ কোনো ডাউট থাকে, দুশ্চিন্তা করার কিছু নেই। ম্যাথসটা যখন করব তখন ওই জিনিসগুলো আমি আবার আলোচনা করে দিব, বুঝিয়ে দিব। প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে করি। A factory manufacturer manufactures two articles like A and B. দুটো আর্টিকেল তৈরি করে বা দুটো প্রোডাক্ট তৈরি করে ধরে নিলাম। To manufacture the article A certain machine has to be worked for 1.5 hours. অর্থাৎ আপনি যদি আর্টিকেল A তৈরি করতে চান, সেই আর্টিকেল Aটা একটা ইউনিট তৈরি করার জন্য সেই মেশিনটাকে ওটার উপরে 1.5 ঘন্টা কাজ করতে হয় একটা আর্টিকেল A তৈরি করার জন্য। আবার ইন এডিশন এ ক্রাফটসম্যান হ্যাজ টু ওয়ার্ক ফর 2 আওয়ার্স। ওই মেশিনে 1.5 ঘন্টা কাজ করার পরে কোন একজন ক্রাফটসম্যানকে ওই জিনিসটার উপর আর্টিকেল এর উপর আবার 2 ঘন্টা কাজ করতে হয়। তাহলে আমরা বুঝতেই পারছি যে একটা আইটেম তৈরি করার জন্য, অর্থাৎ একটা আর্টিকেল এ তৈরি করার জন্য, একটা আইটেম 1 তৈরি করার জন্য বা এ তৈরি করার জন্য ওখানে মেশিনের কাজ করতে হয় 1.5 ঘন্টা, আবার একটা মানুষকে কাজ করতে হয় 2 ঘন্টা। ইন টোটাল এখানে 3.5 ঘন্টা সময় লাগে, মেশিন আওয়ার এবং পিপল আওয়ার বা ম্যান আওয়ার। টু ম্যানুফ্যাকচার দি আর্টিকেল বি, একইভাবে আর্টিকেল বি তৈরি করার জন্য মেশিনে কাজ করতে হয় 2.5 ঘন্টা, আবার একজন ক্রাফটসম্যানকে ওটার উপরে আবার ম্যানুয়ালি কাজ করতে হয় আরো 1.5 ঘন্টা। এই হলো আমার কিছু কনস্ট্রেন্ট দিয়ে দিয়েছে যে অবশ্যই একটা আর্টিকেল তৈরি করতে গেলে 1.5 ঘন্টা মেশিনে কাজ করতে হবে, 2 ঘন্টা ম্যানুয়ালি কাজ করতে হবে। তাহলে মোট 3.5 ঘন্টা। এখানে একটা আমি কি পেয়ে গেলাম, একটা কনস্ট্রেন্ট পেলাম, আমার ভেরিয়েবল দুটো পেলাম। একটা ভেরিয়েবল হলো আর্টিকেল এ, একটা ভেরিয়েবল হলো আমার মেশিন, একটা ভেরিয়েবল হলো ক্রাফটসম্যান। এরপরে মেশিন একইভাবে আর্টিকেল বি তৈরি করতে মেশিনের কাজ করতে হয় 2.5 ঘন্টা, আবার পিপল বা ম্যান আওয়ার যেটা থাকে ম্যানুয়ালি কাজ করতে 1.5 ঘন্টা। আবার বলে দিচ্ছে এক সপ্তাহের মধ্যে একটা ফ্যাক্টরিতে avail of 80 hours of machine time and 70 hours of craftsman time. এই এখানে একটা লিমিটেশন কি দিল, বলছে এই ফ্যাক্টরিতে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে 80 ঘন্টার বেশি মেশিন চালানো যায় না। 80 ঘন্টার বেশি মেশিন চালানো যাবে না, সর্বোচ্চ আপনি 80 ঘন্টা মেশিন চালাতে পারবেন এক সপ্তাহে। তাহলে 7 দিন যদি আপনি ধরেন তাহলে 11 সামথিং আসে, 11 থেকে সামান্য বেশি আসে। আর 70 আওয়ার্স ক্রাফটসম্যান টাইম, অর্থাৎ সর্বোচ্চ একদিনে 7 ঘন্টা আপনি কাজ করাতে পারবেন 7 দিনে। প্রতিদিন 7 ঘন্টা করে হলো 10 ঘন্টা করে হলো, দুঃখিত 10 ঘন্টা হবে, 7 দিনে 70 ঘন্টার বেশি আপনি ক্রাফটসম্যানকে দিয়ে কাজ করাতে পারবেন না। ম্যাক্সিমাম 70 আওয়ার, এর কম হবে, এর বেশি হবে না। দেখেন এখানে কিন্তু কনস্ট্রেইন দিয়েছে। এরপরে বলছে প্রফিট অন ইচ আর্টিকেল এ ইজ ₹5 বলছে, বা টাকা 5। আপনি যদি আর্টিকেল এ বিক্রি করেন একটা থেকে আপনি 5 টাকা প্রফিট করতে পারবেন, আবার আর্টিকেল বি বিক্রি করলে সেখান থেকে আপনি 4 টাকা প্রফিট করতে পারবেন। এখানে 4 আছে, এটা প্রিন্টিং মিস্টেক, প্রিন্টিং হালকা হয়েছে। আপনারা বই থেকে দেখেন, আমি প্রেজেন্টেশনের সাথে আপনাদের বইটাকে স্ক্যান করেছি। 4 টাকা আপনাদের আর্টিকেল বি থেকে প্রফিট হবে 4 টাকা, আর্টিকেল এ থেকে প্রফিট হবে 5 টাকা। এখন বলছে ইফ অল দ্য আর্টিকেলস প্রোডিউসড ক্যান বি সোল্ড অ্যাওয়ে, যদি সবগুলো আর্টিকেল বিক্রি হয়ে যায় তাহলে আপনাকে বের করতে হবে how many of each kind should be produced to earn the maximum profit per week. দেখেন কি বলেছে, বলছে কোন আইটেম কি পরিমাণ উৎপাদন করলে সপ্তাহে সর্বোচ্চ প্রফিট পাওয়া যাবে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। রিপিট, বলছে কোন আইটেম, অর্থাৎ আর্টিকেল এটা এবং বিটা, আর্টিকেল এ কয়টা বানাবেন, আর্টিকেল বি কয়টা বানাবেন সর্বোচ্চ, যাতে করে আপনার ম্যাক্সিমাম প্রফিট সাপ্তাহিক আসে। আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। এখন আমি প্রশ্নটাকে একটু ডেটা সামারি চার্ট আকারে করি। এই এখন আসছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এ আমরা যেটা বলেছিলাম ফর্মুলেশন। আমি যে ফর্মুলেট করব এই ফর্মুলেশন, এখন ফর্মুলেশনটা কিভাবে করব সবসময় মনে রাখবেন, আমাকে যেটা অবজেক্টিভ ফাংশন থাকবে সেটা ডান পাশে বসে যাবে আমাদের অবজেক্টিভ ফাংশন। খেয়াল করেন আর্টিকেল এ থেকে আমি প্রফিট করতে পারবো 5 টাকা, আর্টিকেল বি থেকে প্রফিট করতে পারবো 4 টাকা, বসিয়ে ফেললাম আর্টিকেল অনুযায়ী। এখন আসেন কনস্ট্রেইন গুলো লিখে ফেলি। কনস্ট্রেইন গুলো কি বলেছে, আপনি আর্টিকেল এ তে মেশিনে কাজ করতে হবে 1.5 ঘন্টা, আবার ক্রাফটসম্যান
কাজ করতে হবে 2 ঘন্টা। একইভাবে আর্টিকেল বি তে মেশিনে কাজ করতে হবে 2.5 ঘন্টা, ক্রাফটসম্যানকে কাজ করতে হবে 1.5 ঘন্টা। এই ছিল আমাদের তথ্য। আমি সহজে বোঝার জন্য আর্টিকেল এ কে x1 দিয়ে স্মল লেটার x দিয়ে ইয়া করছি, ভেরিয়েবল আকারে নিচ্ছি, ডিসিশন ভেরিয়েবল আকারে, আর আর্টিকেল বি কে নিচ্ছি x2 ডিসিশন ভেরিয়েবল আকারে। এখন এখানে আরো একটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে কি, যে আপনাকে বলেছে না যে মেশিনে আপনি সর্বোচ্চ সপ্তাহে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করতে পারবেন। ম্যাক্সিমাম আমার হলো আপনার কত 80 আওয়ার। আপনি মেশিনের কাজ করতে পারবেন সপ্তাহে সর্বোচ্চ 80 ঘন্টা। আবার ক্রাফটসম্যানরাও সপ্তাহে সর্বোচ্চ কাজ করতে পারবে কয় ঘন্টা, 70 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে ধরে নিলাম আমি x1 মানে আমি x1 সংখ্যক আর্টিকেল এ তৈরি করব আর x2 সংখ্যক আর্টিকেল বি তৈরি করব। তা আমি প্রথমে আগে কি করব, আমি প্রথমে আমাদের যেটা অবজেক্টিভ ফাংশন সেটা নির্ধারণ করব। অবজেক্টিভ ফাংশন মানে কি, যেটা আমাকে অ্যাচিভ করতে হবে, আমার টার্গেট কি ম্যাক্সিমাম প্রফিট অ্যাচিভ করা। তো ম্যাক্সিমাম প্রফিটের জন্য আমরা জানি ম্যাক্সিমাম প্রফিট কি, আমি x1 থেকে কত প্রফিট পাবো, x2 থেকে কত প্রফিট পাবো, দুটো মিলে টোটাল কত প্রফিট পাবো সর্বোচ্চ। তা আমার প্রফিট যদি আমি হিসাব করি, আমি 1 ইউনিট x1 থেকে প্রফিট পাবো কত, 5 টাকা। আমি 1 ইউনিট থেকে পাবো 5 টাকা। তাহলে x1 সংখ্যক যদি আমি উৎপাদন করি, একটা থেকে যদি 5 টাকা পাই, x1 থেকে কত পাবো, 5x1 না। আবার 1 ইউনিট x2 থেকে যদি আমি এই আর্টিকেল বি যদি 1 ইউনিট তৈরি করি, তাহলে প্রফিট হবে 4 টাকা। তাহলে x2 সংখ্যক তৈরি করলে প্রফিট হবে কত, 4x1 4x2 দুঃখিত। ঠিক আছে, তাহলে আমার অবজেক্টিভ ফাংশন কি হবে, 5x1 মানে হলো আর্টিকেল এ থেকে প্রফিট এবং 4x2 আর্টিকেল বি থেকে প্রফিট, দুটোকে যোগ করলে হবে টোটাল প্রফিট। এখন এটাকেই আমার ম্যাক্সিমাম করতে হবে, এটাই হলো আমার প্রফিট ফাংশন। এটাকে আমার এখন কি করতে হবে, ম্যাক্সিমাম করতে হবে, ম্যাক্সিমাম প্রফিটটা বের করতে হবে। এটা হলো আমার অবজেক্টিভ ফাংশন, এটা আমাকে অ্যাচিভ করতে হবে। এখন আসি কিছু সীমাবদ্ধতা বা কনস্ট্রেন্ট, এবং কনস্ট্রেন্ট গুলো আমরা ইনইকুয়ালিটি দিয়ে দেখাবো। এখন আসেন সাবজেক্ট টু কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট গুলো কি, কনস্ট্রেন্ট গুলো কি দেখতে পাচ্ছি। 1 নম্বরে আমাকে বলছে মেশিন আওয়ার সর্বোচ্চ 80 ঘন্টা আমি কাজ করতে পারবো মেশিনের মধ্যে, মেশিনে সর্বোচ্চ কাজ করতে পারবো 80 ঘন্টা। এখন আমি x1 সংখ্যক আর্টিকেল এ তৈরি করলে 1 ইউনিটের জন্য 1.5 ঘন্টা লাগে, তাহলে x1 ইউনিটের জন্য কত লাগবে, 1.5x1 1.5x1। আবার 1 ইউনিট বি আর্টিকেল তৈরি করতে 2.5 ঘন্টা মেশিনে কাজ করতে হয়। তাহলে x2 ইউনিট যদি আমি তৈরি করি, x2 ইউনিটের জন্য লাগবে 2.5 ইনটু x2। এই গেল আমার মেশিন আওয়ার। অর্থাৎ আমি x1 সংখ্যক আর্টিকেল এ তৈরি করব, x2 সংখ্যক আর্টিকেল বি তৈরি করব, এবং আর্টিকেল এ এবং বি তে টোটাল মেশিন আওয়ার লাগবে এইটুকু, 1.5x1 প্লাস 2.5x2। কিন্তু এই টোটাল মেশিন আওয়ারটা সপ্তাহে কত ঘন্টার বেশি হতে পারবে না, 80 ঘন্টার বেশি হতে পারবে না। যেহেতু 80 ঘন্টার বেশি হতে পারবে না, তাহলে হয় 80 ঘন্টার সমান হবে, না হয় 80 ঘন্টার চেয়ে কম হবে। এই জন্যই আমি এখানে কি লিখেছি, চিহ্নটা কি দিয়েছি, লেস দেন। আমি এই জন্য কোন চিহ্নটা ইউজ করলাম, আমি এখানে এই জন্য ইউজ করলাম লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল 80। একইভাবে আমাকে বলছে ক্রাফটসম্যানরা কি করতে পারবে না, 70 ঘন্টার বেশি কাজ করতে পারবে না এক সপ্তাহে, সর্বোচ্চ 70 ঘন্টা। তা আমি জানি 1 ইউনিট আর্টিকেল এ যদি 2 ঘন্টা লাগে, তাহলে x1 ইউনিট আর্টিকেলের জন্য লাগবে 2x1। এই 2x1 ক্রাফটসম্যান আওয়ার লাগবে আর্টিকেল x1 এর জন্য। আর্টিকেল x1 সংখ্যক আর্টিকেল এ তৈরি করার জন্য 2x1 ক্রাফটসম্যান আওয়ার লাগবে। আবার 1.5 করে প্রতি আর্টিকেলের জন্য যদি হয়, তাহলে x2 সংখ্যক আর্টিকেল বি এর জন্য আমার ক্রাফটসম্যান আওয়ার লাগবে 1.5x2। এই দুটো মিলেই হলো আমার টোটাল ক্রাফটসম্যান আওয়ার, যেটা কিনা 70 ঘন্টার চেয়ে বেশি হতে পারবে না। 70 ঘন্টার বেশি হতে পারবে না, এর মানে হলো হয় 70 ঘন্টা হবে, না 70 ঘন্টার চেয়ে কম হবে, ম্যাক্সিমাম 70 ঘন্টা। এই চলে গেল আমার কি, আমাদের কনস্ট্যান্ট। এখন দেখি আমরা কখনো জানি যে মেশিন আওয়ার বলেন, যে আমরা দেখছি এই যে ডিসিশন ভেরিয়েবল আর্টিকেল গুলো কখনো নেগেটিভ হতে পারবে না। হয় আমি আর্টিকেল এ এবং বি তৈরি করব, না হয় তৈরি করব না, কিন্তু এটা কখনো নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে, কারণ আর্টিকেলের সংখ্যাটা কখনো নেগেটিভ হতে পারবে না। আইদার আমি তৈরি করব না, সর্বোচ্চ কি হতে পারে, 0 হতে পারে।
হয় আমি একটা তৈরি করবো, না হয় দুটো তৈরি করবো, না হয় 100টা তৈরি করবো, না হয় তৈরি করবো না, জিরো। কিন্তু -1 আর্টিকেল তৈরি করবো, -2 আর্টিকেল তৈরি করবো, এটা তো হয় না। তাই এ এবং বি আর্টিকেলের যে ডিসিশন ভেরিয়েবল, এটা কখনো কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না, এটা নন নেগেটিভ হবে। তো x1 x2 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। আমরা এটুকুতে আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই যে ফর্মুলেশন, এটার জন্য কিন্তু একটা ভালো এটা একটু জরুরি। আমরা এই ফর্মুলেশনটা বুঝি না এমন কেউ আছে কিনা আমাকে প্রশ্ন করে। আমাদের এই ফর্মুলেশনটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা আপনাদের মধ্যে? ইউ ক্যান আস্ক। না বুঝলে আমি পরের অংশে চলে যাচ্ছি। সরি, আপনারা যদি বুঝে থাকেন, কোনো কোয়েশ্চেন না থাকে, আমি পরের অংশে চলে যাচ্ছি। আমরা কি বুঝতে পারছি? কারো কোয়েশ্চেন আছে? মাহি বুঝতে পেরেছেন? এই ফর্মুলেশনটা আমরা বুঝিনি এমন কেউ আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। এখন আসি আমরা গ্রাফে চলে যাব। নেক্সট উই কনস্ট্রাক্ট আ গ্রাফ বাই ড্রয়িং horizontal and vertical axis which are represented by the x1 axis and x2 axis in the Cartesian x1 ও x2 place. এখানে আছে আমাদের বইয়ে। আমি এক্সেল শিটে আমি এটা আপনাদের জন্য করে রেখেছি, একটু এটা খেয়াল করেন। দেখেন আমি যে আপনাদের যে ইকুয়েশন গুলো আসে ওগুলো লিখে রেখেছি। এই যে x1 এই 5 টাকা প্রফিট হবে x1 আর্টিকেলে, 4 টাকা প্রফিট হবে x2 আর্টিকেলে, এটা কত হবে? ম্যাক্সিমাম প্রফিটটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন আমার কনস্ট্যান্ট গুলো কি? এটা এগুলো হলো আমার কনস্ট্যান্ট, এই অংশটা হলো আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে কনস্ট্যান্ট 1 এর জন্য আমি একটা গ্রাফ আঁকি। এই যে আমি একটা গ্রাফ আঁকলাম, এটা কিভাবে আঁকলাম? এই গ্রাফটা কিভাবে আঁকবো? এই যে আমরা দেখতে পাচ্ছি x ও x, এখানে x ও x আমি এভাবে দেখিয়ে নিই। এই যে দেখাচ্ছি, দেখছেন কি বলছে? নেক্সট উই কনস্ট্রাক্ট দ্য গ্রাফ বাই ড্রয়িং horizontal and vertical axis which are represented by the x1 axis and x2 axis. কিছুই না, এই যে দেখতে পাচ্ছেন, এই একটা x axis একটা y। এখন আমরা দেখেন এটাকে আমরা বলছি 0, x1 এবং x2। x1 দিয়ে আমি বুঝাচ্ছি x অক্ষ এবং x2 দিয়ে বুঝাচ্ছি y অক্ষ। ঠিক আছে, বলতে কি আমি এভাবে করলাম, যেখানে x1 এর মানও 0 চেয়ে বড় হবে, x2 এর মানও 0 চেয়ে বড় হবে। Now the inequalities are graphed taking them as equalities. আমি এখন কি করব? ইনইকুয়ালিটিস গুলোকে আমি কি করব? ইকুয়ালিটিতে কনভার্ট করব। যেমন একটু খেয়াল করেন, আমার ফার্স্টে কি বলেছে? 1.5 ঘন্টা মেশিনে কাজ করব x1 এর জন্য, আবার 2.5 ঘন্টা x2 তে কাজ করব মেশিনে। দুটোটা মিলে সর্বোচ্চ আপনি সপ্তাহে 80 ঘন্টা আমি সর্বোচ্চ সময় দিতে পারবো মেশিনের মধ্যে। তাহলে আমি একটু খেয়াল করি, আমি ইকুয়েশনটা কি লিখলাম? 1.5x1 plus 2.5x2 is greater than equal or less than equal to 80. এটা আমি একটু মুছে নিচ্ছি প্রয়োজনের জন্য। একটু খেয়াল করেন তো, যদি ইনইকুয়ালিটি গুলোকে আমি এখন ইকুয়াল করি, ধরে নিই, আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি আমি মেশিনে 80 ঘন্টার নিচে না, বরং বরাবর 80 ঘন্টায় কাজ করব। আবার ক্রাফটসম্যানকে দিয়েও 70 ঘন্টার নিচে না, বরং ঠিক 70 ঘন্টায় আমি কাজ করাবো। সেই ক্ষেত্রে আমি যদি এই 80 ঘন্টা মেশিন দিয়ে এমন করি যে না, শুধুমাত্র আমি আর্টিকেল এটাই তৈরি করব, আর্টিকেল বি তৈরি করব না। আমাদের ফিজিবল সলিউশনের জন্য আমি কি করলাম, আমি আর্টিকেল এ তৈরি করবই না, শুধু আর্টিকেল বি তৈরি করব। সেক্ষেত্রে আর্টিকেল বিটা কি ধরলাম? 0 ধরলাম। আর্টিকেল বিটা যদি 0 ধরি তাহলে কি থাকে? শুধু আর্টিকেল 1 থাকে। আর্টিকেল 1 এর x1 এর সহগ কত? 1.5। এই 1.5 দিয়ে 80 কে ডিভাইড করলে কত হয়? যে একজন আমাকে বলেন। এই আমি এখানের মধ্যে কি ধরলাম? 80 কে কি করব? ভাগ করব কি দিয়ে? আমি ধরলাম এই 2.59, 1.5x1 2.5x2 equals to 80। এখন আমি বলছি আমি x2 তৈরি করব না, তো 1.5 দিয়ে 80 কে ডিভাইড করলে কত হয়? কেউ একজন বলেন।
80 ডিভাইড বাই 1.5 ইকুয়ালস টু 53.33। এই সেটাই করলাম, আমি সেটাই করলাম, বললাম x1 এই যে আমি যদি x2 0 ধরি, খেয়াল করেন আমি যদি x2 কে 0 ধরি তাহলে আমার x1 এর মান কত আসে 53.3। আবার আমি ধরে নিচ্ছি কি, এখন আমি বলছি কি না আমি শুধুমাত্র মেশিন দিয়ে আমি শুধুমাত্র কি তৈরি করব, x2 তৈরি করব, আর্টিকেল বি তৈরি করব, আর্টিকেল এ তৈরি করব না। তাহলে এটাকে 0 ধরলাম, এটাকে যদি 0 করে দেন, এই আর্টিকেল একে যদি আপনি 0 করে দেন, এই 0 করে দিলাম, এটাকে আমি 0 করে দিলাম, তখন আমার এখানে কি আসে 2.5 x2 80। 80 কে 2.5 দিয়ে ডিভাইড করলে কত আসে 32 আসলো, 32 আসলো, এদিকে 53.3 আসলো। এখন এই অংশটাকে আমি কি করব, এই অংশটাকে আমি এখন গ্রাফের মধ্যে দেখাবো। ঠিক আছে, এখন আমি যদি গ্রাফের মধ্যে দেখাই, দেখেন 53 এবং 0 কোথায় কোথায় আসে, 53.3 এবং y এর মান 0, আবার 0 32, এই 0 32 এটাই হলো আমার C1। এই গ্রাফটা হলো আমার C1 গ্রাফ, বা এই গ্রাফটা হলো আমার, এই যে লাইনটা দেখতে পাচ্ছি গ্রাফিক্যাল লাইন, এই ডাউনওয়ার্ড লাইন, এটা হলো C1 এর কনস্ট্যান্ট 1 এর জন্য। কনস্ট্যান্ট 1টা কিসের ছিল, এটা মেশিনের ছিল। কেন কনস্ট্যান্ট 1টা কি, মেশিনের। কনস্ট্যান্ট 1টা কিসের ছিল, মেশিনের। এটাকে আমরা বোঝার জন্য মেশিন লিখে রাখতে পারি, বোঝার জন্য। এটা আমাদের মেশিনের ছিল, হ্যাঁ, আর এটা ছিল ক্রাফটসম্যানের। এখন চলে আসি কি, এটা শেষ, এই ইকুয়েশনের কাজ আমি করলাম, বললাম। এখন আসি, আমি বলছি ক্রাফটসম্যান দিয়ে আমি 70 ঘন্টার নিচে না, বরং এক্স্যাক্টলি 70 ঘন্টা আমি কি করব, সপ্তাহে কাজ করব। সপ্তাহে যদি আমি 70 ঘন্টায় কাজ করি, আমি একবার দেখছি কি ঠিক করলাম, আমি সপ্তাহে শুধু x1 তৈরি করব, x2 তৈরি করব না। তাহলে আমি সর্বোচ্চ কয়টা x1 তৈরি করতে পারবো, দুঃখিত, কয়টা আর্টিকেল এ তৈরি করতে পারবো। তাহলে 2 দিয়ে যদি আমি 70 কে ডিভাইড করি, x1 এর মান কত আসে, x2 সমান সমান যদি আমি 0 ধরি, x2 সমান 0 ধরলাম, 0 ধরলে আমার x1 এর মান কত আসে, 70 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 35। 70 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কত আসলো আমার 35। একইভাবে আমি যদি x1 এর মানটা 0 ধরি, x1 এর মান এই যে, আমি এখন বলছি কি না আমি x2 তৈরি করব না, x1 তৈরি করব, x2 x1 তৈরি করব না, শুধু x2 তৈরি করব। তাহলে x1 কে আমি 0 ধরলাম, তখন কি এখানে 0, 1.5 দিয়ে 70 কে ডিভাইড করলে কত আসে 46.66। এখন এই মানগুলোই যখন আমি এখানে পুট করতেছি, তখন আমি কি পাচ্ছি, এই যেটা পাচ্ছি। এখন আমি আপনাদের বোঝার জন্য এই অংশটাকে আমি আবার একটু করে দেখাই, আপনাদেরকে আশা করি বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, আমি জিনিসটাকে ডিলিট করে দিচ্ছি। আমি ডিলিট করে দিলাম। আমি একটু খেয়াল করেন, আমরা এখন একটু করে দেখাচ্ছি। এই ধরেন প্রথমে আমি মেশিনের যে আমি ইয়াটা পেয়েছি কার্ভটা, ওটা আমি একে দেখাই। ধরলাম, ধরার পরে ইনসার্ট, এটা আমাদের প্রয়োজন হবে না, আমরা অবশ্যই খাতায় করব। আমরা আমাদের যখন আমরা এটা নিয়ে আমরা অ্যাসেসমেন্ট করব, তখন অবশ্যই আমরা এই জিনিসগুলো আমাদের গ্রাফ পেপারে আঁকবো। আমি সহজে বোঝার সুবিধার জন্য আমি আপনাদেরকে স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা কার্ভ পেয়ে গেলাম, এটা কোনটা, এটা মেশিনের জন্য। এটা কিসের জন্য, মেশিনের জন্য। আমি এখানে সিলেক্ট ডেটা করব, সিরিজ 1 এ গেলাম, এডিটে গেলাম, এডিটে গিয়ে আমি সিরিজ 1 এর নাম দিলাম মেশিনের জন্য। আমার যেটা কনস্ট্যান্ট, সেটা আমি এখানের মধ্যে, বা কনস্ট্যান্ট 1 আর কি, মেশিনকে আমরা কনস্ট্যান্ট 1 হিসেবে দেখছি না। আচ্ছা, এরপরে এটাকে আমি সিলেক্ট করে দিলাম, এটা ডিলিট করে আমি এটা x1 টা দিলাম, বা এটা ডিলিট করলাম, ডিলিট করে x2 টা দিলাম। ফাইন, এখন আমি একটা পেয়ে গেলাম। আরেকটা আমার যেহেতু ক্রাফটসম্যান এরিয়া আছে, আমি ওটাও অ্যাড করে নিই। ক্রাফটসম্যান সিরিজের নাম দিলাম ক্রাফটসম্যান, দিলাম
থেকে আর এখান থেকে দিলাম। আমি দুটো এখন আমার গ্রাফ পেয়ে গেছি। খেয়াল করে দেখেন, এটা মেশিন, এটা মেশিনের পেয়েছিলাম, মেশিনটাকে আমি একটা কালার করে দিই। এটা যেহেতু ব্লু কালার আসছে, আমি মেশিনটাকে কালার ব্লু করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। ক্রাফটম্যানের কালারটা আসছে কি এই হলো আমার কি ভেরিয়েবল। এখন আমি বোঝার জন্য এখানে আমি ডাটাগুলো অ্যাড করে দেই, ডাটা লেভেলগুলো অ্যাড করে দেই। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডাটা লেভেলগুলো যখন আমরা অ্যাড করে দিচ্ছি, দেখেন তাহলে আমি কি পাচ্ছি। আমি এখন এখানে আমি এখানে যদি একটু ইনসার্ট বক্স নিলাম, বক্স নিয়ে এখানে একটা বক্স করলাম, এটা কিসের ছিল, এটা ছিল আমার কপি করলাম, ক্রাফটম্যান। তাহলে এখানে আমি কনস্ট্যান্ট দুইটাই পেয়ে গেলাম। একটা আমার মেশিনের কনস্ট্যান্ট, খেয়াল করে দেখেন, আমি যদি এখানে লেভেলটা ঠিক করে দিই, খেয়াল করেন আমি কি দেখতে পাচ্ছি। আমি এখন আমার গ্রাফটাকে আমি আমাদের সুবিধার মতো করে সাজিয়ে নিলাম, বড় করে নিই, বড় করে নিই, একটু বড় করে নিলে আমাদের জন্য বোঝানোর সুবিধা হবে। এই একটা গ্রাফ বুঝলে আমরা সব পুরো জিনিসটাই বুঝে যাব। একটু খেয়াল করি, ফার্স্টে আমি কি করছি, আমি বলছি মেশিন দিয়ে আমি শুধু x1 তৈরি করব, x2 তৈরি করব না। তাহলে x2 সমান যদি 0 ধরি, আমি দেখতে পাচ্ছি 53টা আমি কি তৈরি করতে পারবো, x1 এর মান আছে 53, 53.3, অর্থাৎ 53টা আমি কি তৈরি করতে পারবো, আর্টিকেল এ তৈরি করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এই যে 53.3, তো এখানের মধ্যে x2 এর মান দেখেন 0, অর্থাৎ এই যে y অক্ষ, x2 টা হলো y অক্ষ, আসলে এই y অক্ষ হলো এটা, হরাইজন্টাল অ্যাক্সিসটা হলো x2 আর ভার্টিক্যাল অ্যাক্সিসটা হলো x1। আমি প্রয়োজন এখানে অ্যাক্সিসগুলো যোগ করে দিই। আচ্ছা, আমাদের প্রয়োজন হবে না, আমরা সময় নষ্ট না করি, আমরা জিনিসটা বুঝিয়ে নিই আগে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের কি চার্ট এরিয়ার মধ্যে, এটা হলো আমাদের আনুভূমিক অক্ষ বা y অক্ষ, যেটাকে আমরা x2 বলছি, আর উপরটা হলো আমাদের x1, আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস এটা। এখন দেখি আমরা যদি x0 ধরি, অর্থাৎ আমি যদি বলছি যে না আমি আর্টিকেল বিটা তৈরি করবই না, আর্টিকেল বিটা আমার যদি আমি 0 ধরি, তাহলে আমি আর্টিকেল এ তৈরি করতে পারবো কয়টা, 53টা আর্টিকেল এ তৈরি করতে পারবো, 53টা, যেখানে x2 সমান 0, x2 সমান 0, সেখানে x1 হচ্ছে 53.3। আবার যখন x1 সমান 0, এই যে x1, এই যে আমার এই ভার্টিক্যাল লাইন, আমার এই হরাইজন্টাল লাইন যেটা, এটা যদি 0 করি, অর্থাৎ x1 তৈরি করবো না, x1 0, তখন x2 তৈরি করতে পারছি কয়টা, 32টা। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আমি যদি মেশিন দিয়ে শুধুমাত্র x1 তৈরি করি, তাহলে আমি পারবো
53.3টা এগুলো একটু বড় করে দিলে আরো সুন্দর করে বুঝে যাবে। তাহলে আমি যদি মেশিন দিয়ে শুধুমাত্র আর্টিকেল এ তৈরি করি তাহলে 53টা তৈরি করতে পারতেছি, আর্টিকেল বি তৈরি করলে 32টা তৈরি করতে পারতেছি। এইটা হলো আমার ম্যাক্সিমাম পয়েন্ট। আবার ক্রাফটসম্যান ইউজ করলে আমি যদি x2 মানে আর্টিকেল বি তৈরি না করি, 0 তৈরি করি, তাহলে আর্টিকেল এ তৈরি করতে পারবো, x1 তৈরি করতে পারবো কয়টা? সর্বোচ্চ 35টা। এই 35টা তৈরি করতে পারবো, যেখানে x1 35, x2 0। আবার এখানে দেখেন, যদি আমি আর্টিকেল এ তৈরি না করি 0, তাহলে আর্টিকেল বি হবে 46.66, এই 46.66। এখন খেয়াল করে দেখতে পাচ্ছি আমরা আমার মেশিনের সর্বোচ্চ সীমা হলো এটা। আবার আমার যেটা ক্রাফটসম্যানের সীমা, এই ক্রাফটসম্যানের সীমাটা হলো এটা। এখন এমন তো না যে এই অংশটুকু যদি দেখা যাচ্ছে আমি যদি শুধুমাত্র আর্টিকেল এ তৈরি করি, বি তৈরি না করি, তাহলে আমি এখান থেকে এই অংশটুকুতে কোনো ক্রাফটসম্যানের সেবা পাবো না। এই অংশটুকুতে, অর্থাৎ এই যে খালি জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকুকে আমরা কি করতে পারবো না। আমি যদি এটাকে একটা শেপ করে দেখাই, এই অংশটুকুতে আমরা কি হবে না, এখানে আমার কোনো কি থাকবে না, কোনো লেবার থাকবে না, শুধুমাত্র মেশিন আছে, ক্রাফটসম্যানের কোনো কাজ নেই। আবার একইভাবে এই অংশটা যদি আপনি এখানে দেখেন, এখানটায় যদি আমি দেখি, খেয়াল করেন এই অংশটুকুতে, এই যে অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকুতে কি হবে না, এই অংশটুকুতে আমি যদি শুধুমাত্র মেশিন দিয়ে শুধুমাত্র আর্টিকেল বি তৈরি করি, আর্টিকেল বি তৈরি করি, এ তৈরি না করি, এ যদি 0 থাকে, এই যে 0 আছে, এ যদি 0 থাকে, শুধুমাত্র বি তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র আমি মেশিনের ইয়া পাচ্ছি, ক্রাফটসম্যান পাচ্ছি না। আমি এখানের মধ্যে যদি এটুকু করি, তাহলে দেখা যাচ্ছে এখানে আমি কি পাচ্ছি না, ক্রাফটসম্যান পাচ্ছি না। এখানে ক্রাফটসম্যান পাচ্ছি, মেশিন পাচ্ছি না। এখানে মেশিন পাচ্ছি কিন্তু ক্রাফটসম্যান পাচ্ছি না। দুটোতেই আমার ইয়া হচ্ছে। তাহলে এই দুটোর একটা আমার ফিজিবল সলিউশন না। আমি বোঝার সুবিধার্থে আমি আবার বলছি, ছোট করে নিন জিনিসটা বোঝানোর জন্য। এই অংশটা খেয়াল করেন, আমি যদি মেশিন দিয়ে আর্টিকেল এ তৈরি করি, শুধুমাত্র আর্টিকেল এ তৈরি করি, তাহলে আমি দেখা যাবে আর্টিকেল এ তৈরি করতে পারবো মেশিন দিয়ে 53টা। কিন্তু সেক্ষেত্রে 53টা আইটেমের মধ্য থেকে আমি শুধু সর্বোচ্চ 35টা পর্যন্ত আমি কি পাবো, ক্রাফটসম্যান পাবো। কিন্তু সেক্ষেত্রে বাকিগুলোতে আমার কোনো কি পাবো না, ক্রাফটসম্যান সার্ভিস পাবো না। তো ওগুলোতে ইনকমপ্লিট প্রোডাক্ট হবে, ওগুলো তো সেই লেভেল প্রোডাক্ট হবে না। আমাকে তো সবগুলো পণ্য সেল করার মতো অবস্থায় নিতে হবে। একইভাবে আমি যদি শুধুমাত্র এই এ পণ্যটা তৈরি না করে বি পণ্যটা তৈরি করি, শুধুমাত্র এ পণ্য তৈরি না করে বি পণ্যটা তৈরি করি, সেক্ষেত্রে তাও একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? কারণ সেক্ষেত্রে আমি মেশিন দিয়ে তৈরি করতে, ক্রাফটসম্যানের কাজ করাতে পারবো কয়টাতে, 46টাতে। 66টা আইটেমের মধ্যে আমি ক্রাফটসম্যানের কাজ করাতে পারবো, কিন্তু মেশিনের কাজ করাতে পারবো মাত্র 32টাতে। যদি আমি x1 তৈরি না করে, অর্থাৎ আর্টিকেল এ তৈরি না করে শুধুমাত্র আর্টিকেল বি তৈরি করি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তাহলে এটাও ইনকমপ্লিট থাকতেছে, কারণ আমার মেশিনের কাজ করাতে পারছি মাত্র 32টাতে, বাকিগুলোতে আমার মেশিন ওয়ার্ক নেই। তো এখানে এই অংশটুকুতে আমার ক্রাফটসম্যান ওয়ার্ক নাই, আর এই অংশটুকুতে আমার মেশিন ওয়ার্ক নাই। তো এই দুটাই হলো আমার ইনকমপ্লিট অংশ। তাহলে আমার ফিজিবল সলিউশন কোনটা? আমার ফিজিবল সলিউশন হলো এখানের মধ্যে এই অংশটা। এই যে দেখতে পাচ্ছি, এটাতে আমি হাইলাইট করলাম, এখানে পয়েন্ট, একটা পয়েন্ট এ পাইলাম, পয়েন্ট বি পাইলাম, পয়েন্ট সি পাইলাম, পয়েন্ট ডি পাইলাম। এই 4টা পয়েন্ট, এটাই হলো আমার জন্য ফিজিবল সলিউশন। একমাত্র এই এরিয়াতেই দেখতে পাচ্ছি আমি কি মেশিনেরও কাজ হচ্ছে, ক্রাফটসম্যানেরও কাজ হচ্ছে। সো আমাকে এই 4টা পয়েন্ট 1, 2, 3 এবং 4, এই 4টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে আমাকে অপটিমাম সলিউশনটা খুঁজে নিতে হবে। আসুন আমরা আমাদের বইয়ে আবার ম্যাথসটা দেখি। এখন আমি কনস্ট্রাকশন অফ গ্রাফে গেলাম। গ্রাফে গিয়ে এতক্ষণ আমি যা করছি তা আমি গ্রাফ আকার এখানে আপনাদের দেয়া আছে, আমি দেখাচ্ছি। এই যে 0, 32, 53.3, 0। আবার একইভাবে আমরা যখন কনস্ট্যান্ট আরেকটার জন্য গেলাম, ক্রাফটসম্যানের জন্য গেলাম, তখন ক্রাফটসম্যানের কাপ পেলাম এটা। এখন দুইটাকে যখন একসাথে দেখাচ্ছি, এই কাপটাই আমি এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি। এই যে আমি এতক্ষণ আপনাদেরকে যে গ্রাফটা দেখিয়েছি এটাই দেখিয়েছি। খেয়াল করুন, এখানের মধ্যে এটা হলো 53.3, এটা 46, এটা এই যে গ্রাফগুলো পেয়েছি আমি।
এখন এখানের মধ্যে আমি কয়টা পয়েন্ট পেলাম? এই দেখেন এই অংশটুকুতে আমার কি নাই, এখানে মেশিন আছে, ক্রাফটসম্যান নাই, এখানে ক্রাফটসম্যান আছে, এটা মেশিনের লাইন, এটা ক্রাফটসম্যানের লাইন, ক্রাফটসম্যান আছে, মেশিন নাই, আবার এখানের মধ্যে মেশিন আছে, এখানে ক্রাফটসম্যানের ইয়া নেই। তাহলে এই অংশটুকু আমি নিতে পারবো না, এগুলো আমরা করতে পারবো না, এগুলো আমরা নিতে পারবো না। আমার এখানে ফিজিবল সলিউশন কোনটা? আমার এখানে ফিজিবল সলিউশন হলো এই অংশটুকু, এটা হলো আমার জন্য ফিজিবল সলিউশন, এটাই হলো আমার ফিজিবল সলিউশন। তো ফিজিবল সলিউশন আমরা পয়েন্ট পেয়েছি 4টা, আমি দেখেছিলাম একটু আগে, আমরা যখন এঁকেছি তখন দেখেছি 4টা পয়েন্ট, একটা পয়েন্ট এটা, একটা পয়েন্ট এটা, এগুলোকে আমি যদি নামকরণ করি তাহলে দেখতে পাচ্ছি ও মানে এই অংশটা, যেখানে আমার বইয়ে আছে, এগুলো একটু ঝাপসা লাগছে এই স্ক্যানিং এ। 0 0 যেখানে আমার x1 এর মানও 0, x2 ও 0। 8টা পয়েন্ট পাচ্ছি p এই অংশটুকুতে, যেখানে আমার 032, এই যে একটু আগে করলাম এই 032 করে দেখে 032 সমান কত পেলাম? 032। 8টা পয়েন্ট হলো 35 ও এটা এস এর মান কত পেলাম? 35 ও, অর্থাৎ x1 তৈরি করব, x2 তৈরি করব না। আর এটা হলো x1 তৈরি করব না, x2 তৈরি করব। আর একটা পয়েন্ট পাচ্ছি 20 20, এই যে দুটোর যে কনভার্ট এর কারণে এটা সৃষ্টি হয়েছে। এবং 20 এই একটা পয়েন্ট সৃষ্টি হলো, যেটা আমরা ইন্টারসেকশন করে হয়েছে। ইন্টারসেকশনের মাধ্যমে যে পয়েন্টটা পেয়েছি সেটা হলো 20 20। এখানে মান কত? এই পয়েন্টের মান কত? x1 ও 20, x2 ও 20। কি নাম দিলাম? এটার নাম দিলাম t 20 20, x ও 20 আমার y ও 20, বা সরি x1 ও 20, x2 ও 20। তাহলে এই 4টা পয়েন্ট পেলাম। আমি তাহলে কি করতে পারি? আমি মেশিন এবং ক্রাফটসম্যান দিয়ে কমন জায়গা পাচ্ছি, এই অংশগুলো কমন জায়গা। এখানে আমি কি কি করতে পারি? হয় মেশিনও তৈরি করব না, কোনো আইটেম তৈরি করব না, x1 ও তৈরি করব না, x2 ও তৈরি করব না, এটা 0 0। অথবা আমি যদি শুধুমাত্র x1 আইটেম তৈরি করি, এই যে শুধুমাত্র x1 আইটেম তৈরি করি, আর্টিকেল এ, বোঝার জন্য আবার লিখছি, আপনাদের বইয়ে কিন্তু স্পষ্ট আকারে আছে, দেখেন আর্টিকেল বি, আর্টিকেল এ লেখা আছে। আপনারা একটু কষ্ট করে আর্টিকেল ওখানে একটু দেখবেন। আমি বইয়ের স্ক্রিন আপনাদের যেহেতু স্ক্যান করেছি, স্ক্যানটা ভালো আসেনি, আপনাদেরকে বই থেকে সরাসরি জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য স্ক্যান করা। দেখেন আর্টিকেল এ যদি আপনি তৈরি করেন, তাহলে শুধুমাত্র আর্টিকেল এ তৈরি করতে পারবেন 35টা। আর আপনি যদি আর্টিকেল বি তৈরি করেন, এ তৈরি না করে, তাহলে সর্বোচ্চ পারবেন 32টা। আর যদি এই দুইটার মাঝামাঝি করেন, আর্টিকেল এ ও তৈরি করবেন, বি ও তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনার কত হচ্ছে? x1 x2 কত পাচ্ছেন? x1 তৈরি করতে হবে 20টা, x2 তৈরি করতে হবে 20টা। এই 4টাই হলো আমার ফিজিবল সলিউশন। এখন এই 4টার মধ্যে কোনটা অপটিমাম, কোনটা বেস্ট, সেটাই আমাকে দেখতে হবে, সেটাই আমি করি। আমরা একটু দেখে নিই আমাদের অবজেক্টিভ ফাংশন কি ছিল। আমাদের অবজেক্টিভ ফাংশন ছিল প্রফিট ফাংশন। আমাদের ম্যাক্সিমাম প্রফিট কিসে আসে? আমাদের প্রফিট ফাংশনটা আমরা কি লিখেছিলাম? 5x1 4x2, 5x1 4x2, সেটা লিখে নিলাম। লিখে নিয়ে এখন আমি মান বসাবো। তাহলে আমি কয়টা মান পেলাম? একটা মান পেলাম 0 0। তো 0 0 বসাই আমরা। 0 0 বসালে x1 এর মান 0, x1 এ তৈরি করবো না, x2 তৈরি করবো না, প্রফিট কি আসবে? 0 সব। এরপর আসেন p, p মানে কোন পয়েন্টটা? p মানে এই যে পয়েন্টটা p, p পয়েন্টে আমি শুধুমাত্র x2 তৈরি করব, x1 তৈরি করব না। তাহলে x1 সমান 0 বসাই, x2 সমান 32 বসাই। এই x1 সমান 0 বসালাম, x2 সমান 32 বসালাম। আমার প্রফিট ফাংশন থেকে কত আসলো? প্রফিট 128। এরপর আরেকটা পয়েন্ট হলো t 20 20, অর্থাৎ x1 ও তৈরি করব, x2 ও তৈরি করব। x1 যদি আমি তৈরি করি, x2 তৈরি করি, আমার ইন্টারসেকশন পয়েন্ট এখান থেকে কত পেয়েছিলাম? এই পয়েন্টটার নাম ছিল কত? 20 20, ইন্টারসেকশন পয়েন্টটা 20 20। তাহলে আমি x1 এর মান বসালাম 20, x2 এর মান বসালাম 20, প্রফিট ফাংশন থেকে আসলো 180। আবার বলছি x2 তৈরি করব না, শুধুমাত্র x1 তৈরি করব। তাহলে ম্যাক্সিমাম তৈরি করতে পারবো আমি 35টা। তাহলে x1 সমান 35, x2 সমান 0 বসালাম, কত আসলো? 175। এখন এই 4টা আইটেম থেকে আমরা কি দেখতে পাচ্ছি?
আপনাদের মধ্যে যে কোনো একজন বলেন এখানের মধ্যে হাইয়েস্ট প্রফিট কোন অংশটাতে আসছে, কাইন্ডলি বলেন যে এখানে হাইয়েস্ট প্রফিট কত। এনিওয়ান? ফাইজা, এখানে হাইয়েস্ট প্রফিট কত আসছে? 180 স্যার। 180। তাহলে আমার এখানে 0, 128, 180, 175 এগুলো সবগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার হাইয়েস্ট ফিগার কত আসছে, 180। তাহলে এই 180 আনার জন্য আমার x1 এবং x2 কত কত হয় সেটা আমরা দেখে নিচ্ছি। x1 20 হলে x2 সমান 20 হলে তখন আমার প্রফিটটা ম্যাক্সিমাম হয়। So now the optimum solution is that corner point for which the objective function has the largest value. তাহলে আমরা অপটিমাম সলিউশন ওই কর্নার পয়েন্ট, এখানে যে চারটা কর্নার পয়েন্ট পেয়েছি এই চারটা কর্নার পয়েন্টের মধ্যে যেই কর্নার পয়েন্টের কারণে অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা হাইয়েস্ট বা লার্জেস্ট হয় সেটাই হলো আমার অপটিমাম সলিউশন। Thus the optimum solution to the present problem occurs at the point t 2020 অর্থাৎ x1 20 x2 20 with the objective function value of rupees or টাকা 180. তাহলে to maximize the profit of the company should manufacture 20 units of article A and 20 units of article B per week. অর্থাৎ কোম্পানির প্রফিট সর্বোচ্চ করার জন্য, এটা কিনা 180 দেখতে পাচ্ছি, তো কোম্পানির ম্যাক্সিমাম প্রফিটের জন্য আমাকে কি করতে হবে, আর্টিকেল এ তৈরি করতে হবে কয়টা, 20টা, এবং আর্টিকেল বি তৈরি করতে হবে 20টা। এটাই ছিল আমাদের হাউ মেনি অফ ইচ কাইন্ড শুড বি প্রডিউসড, এটাই ছিল আমার কোয়েশ্চেন। এই ছিল আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এর গ্রাফিক্যাল মেথডের একটা মিনিমাইজেশনের একটা ম্যাক্সিমাইজেশনের প্রবলেম। আশা করতেছি আমরা এখান থেকে কিভাবে ফর্মুলেশন, ডেটা সামারি, চার্ট কিভাবে করতে হয়, ফর্মুলেশন কিভাবে করতে হয়, ওখান থেকে ইকুয়েশন কিভাবে ডেভেলপ করতে হয়, এবং ইকুয়েশন থেকে কিভাবে গ্রাফগুলোকে ড্র করতে হয় আমরা এক্সেল শিটে দেখেছি। আমরা ম্যানুয়ালি করব কিভাবে গ্রাফগুলো ড্র করতে হয়, ড্র করার পরে ইনইকুয়ালিটি থেকে কিভাবে ইকুয়ালিটি ধরে ওখান থেকে x1 0 ধরে x2 এর মান, x2 এর মান 0 ধরে x1 এর মান বের করতে হয়, এবং সেখান থেকে কিভাবে কর্নার পয়েন্ট নিতে হয়, কর্নার পয়েন্টগুলো নির্বাচন করার পরে এই যে আমাদের ফিজিবল সলিউশন ডিটারমাইন করতে হয়, ওই ফিজিবল সলিউশন থেকে কিভাবে অপটিমাম সলিউশনের জন্য বেস্ট কর্নার পয়েন্টটা উইথ দ্য হাইয়েস্ট ভ্যালু বের করে নিতে হয় সেটা আমরা দেখেছি, এবং এর মাধ্যমে আমরা ম্যাক্সিমাম প্রফিটটা নির্ধারণ করতে সক্ষম হব। আশা করতেছি আমরা সবাই এই গ্রাফিক্যাল মেথডের ম্যাথটা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।